স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৪১। আজ ১২ তারিখ, বহু প্রতীক্ষিত নির্বাচনের দিন। ঘড়ির কাঁটা ঠিক দুপুর ২টো। চারদিকে ভোট কেন্দ্রে মানুষ উপচে পড়া ভিড় আর অবিরাম আনাগোনা চলছে। দীর্ঘ এতগুলো বছর পর সাধারণ মানুষ আজ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সবার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। চারপাশে পরিবেশ যেন ঠিক একটা বিয়ে বিয়ে বাড়ির মতো উৎসবে আমেজে আর খুশিতে ছড়িয়ে রয়েছে। কিন্তু এই উৎসব মুখর পরিবেশ আড়ালে চলছে এক অন্যরকম অন্ধকার তৎপরতা। তৌসির তার দলবল এখন চূড়ান্ত দৌড়াদৌড়িতে ব্যস্ত। তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক তন্ময় চাচাকে এই নির্বাচনে জেতাতেই হবে। পরিস্থিতি পুরোপুরি অনুকূলে নয় বুঝতে পেরে তারা আগেই প্রিজাইডিং অফিসারকে কিনে রেখেছে, যেন ভোটের একটা বিশাল অংশ অনায়াসে তাদের বক্সে গিয়ে পড়ে। শুধু তাই না, পর্দার আড়ালে কোনো খাত নির্বাচন কমিশনকেও রীতিমতো হুমকি দিয়ে রেখেছে। তৌসিরদের হিসেবে খুব পরিষ্কার সুষ্ঠু ভোটে যেতে হয়তো কোনোভাবেই সম্ভব নয়, তাই কারচুপি তাদের করতেই হবে। বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের নিজস্ব লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা স্বাধীনভাবে ভোট দেওয়ার স্বপ্ন নিয়ে এসেছে। তাদের উপর ভেতরে ভেতর জোর খাটানো হচ্ছে, বুকের কাছে নিয়ে রীতিমতো ভয় দেখাচ্ছে। বাধ্য করা হচ্ছে তন্ময় চাচার পক্ষে ভোট দিতে। এক কথায় সাধারণ মানুষের উপর জুলুম করে হলেও জয় ছিনিয়ে আনতে হবে। আর তৌসিরের বেপরোয়া বাহিনী ঠিক তেমন কাজটাই করছে, এমন সূক্ষ্ম ও সুরুচিপূর্ণভাবে। দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি ফিরে তৌসির চারদিকে জুড়ে নির্বাচনের আমেজ আর আমেজ। দুপুরের খাওয়া শেষে একটা জরুরি ফোন করার জন্য নিজের ঘরে আসে। কেবল সেখানে নাচার দেখা পায়নি, মনে মনে ইচ্ছে ছিল নিজের কৈতরীকে এক পলক দেখে ওর সাথে একটু খুনসুটি করবে, কিন্তু তার হয়ে উঠল না। নাজা এখন ওয়াশরুমে গোসল করছে। অগত্য তৌসি নিজের ফোনটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। একটা দিয়ে নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে ফোনটা কানের কাছে লাগায়। ওপাশ থেকে কল রিসিভ হতেই শোনা যায়, বল। গলার স্বরটা ওয়াসিসের সম্পর্কে, যে তৌসিরের বড় ভাই, তাই ওয়াসিস তৌসিরের বড় ভাই বলে এখানে তাদের নিজের মধ্যে কথোপকথন তারা পুরোপুরি তামিল ভাষায় ব্যবহার করে, যাতে কেউ আড়ি পাতলেও কিছু বুঝতে না পারে। ওয়াসিসের কথাগুলো গলা শুকিয়ে তৌসিরকে ক্ষীণস্বরে বলে, নির্বাচন তো শেষের দিকে, শেষ হলেই আমার গুজরাটে যাওয়ার কথা। ওরা আমাকে বলেছে তোকে বের করে আনতে। এখন বল কি করব। কথাটা শুনে ওয়াসিদ শব্দ করে হেসে ওঠে। তার ছেলের হাসি এসে বলে, আয় তাহলে চা নাস্তা করে যা। এ কথার আগে ফুঁসে ওঠে তৌসির চাপা আক্রোশ নিয়ে। ও বলে, তোর সাথে এখানে টুটটুট বকতে ফোন দেই নাই, সোজা কথায় বল কি করব। আসবো? আসলে সবাইদের সাথে একসাথে সামিল হতে হবে, তারপর একজোট হয়ে লড়াই করতে হবে ওদের সাথে। একটা নিজেদের নিজের প্ল্যান দরকার। আমি ইন্ডিয়ায় পা রাখার সাথে সাথে কিন্তু ওরা তাণ্ডব শুরু করে দিবে। তুই তো ভালো করেই জানিস, পুরো দেশের সিসিটিভির এক্সিট ওদের সাথে। অন্য প্রান্তে ওয়াসিস মদের গ্লাসে চুমুক দিতে দিতে নির্বিকার গলায় বলে, আয় যত দ্রুত সম্ভব আয়, খেলাটা এবার শেষ করি। তবে সাবধান, শিকদাররা যেন কোনোভাবেই ঘুণাক্ষরে টের না পায় যে আমি তোকে চিনি বা আমরা ভাইরা একে অপরের সাথে যোগাযোগ রাখছি। ওদের একজনকে কুপিয়ে ছিঁড়ে খাওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তুই তোদের জন্য অপেক্ষা করছিস বলছিলি, এখনো নিজেকে সামলে রেখেছি। তৌসির একপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে, তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে, তাতে দাঁত চেপে বলে, ওরা কিছু জানবে না। ওরা খেলাম, আমি ওদের নিয়মেই খেলবো। আর তুই যে বলছিস ওদের মেরে ফেলবি, শোন, এত থাপ্পড়বাজি ধাপ্পাবাজি করিস না। অতিরিক্ত উত্তেজিত হওয়া কিন্তু ভালো না। ওদের কলিজা ছিঁড়ে যাওয়ার অধিকার আমাদের সবার, শুধু তোর একার না। বাবা মা শুধু তোর একার ছিল না, আমাদের সবার ছিল। কথা শুনে রাগে ফুঁসে ওঠে ওয়াসিস। কড়া গলায় জবাব দেয়, রাগ তোর এসব কাহিনী। এতই যদি দরদ থাকে তাহলে বাংলাদেশে পড়ে আছিস কেন? আয়, এসে নিজের হাতে মার এদের। তৌসির তফসর শ্বাস ফেলে। বিয়ে করলাম আর বউ সংসার সামলাতে সামলাতেই সময় চলে গেল। তার মধ্যে আবার ঘাড়ের ওপর নির্বাচন। তুই তো বিয়ে করেছিস, জানোস তো বইয়ের কত জ্বালা। ওপাশ থেকে ওয়াইস হো হো করে হেসে ওঠে, আমার কোনো জ্বালা নেই। আমি তোর মতো বউ বউ বলে মানি না।
ওকে উঠতে বসতে জ্বালিয়ে মারি, উঠতে বলে ওঠে, বসতে বলে বসে। আমার বউ আমার হাতের খেলনা, বুঝেছিস? তৌসির ধরে ভুরু কুঁচকে আসে, গম্ভীর গলায় বলে, জি, আমার বউ আমার প্রাণ। ওর খুশির জন্য আমি সব করতে পারি। তোকে বলি না, নিজের স্ত্রীকে একটু সম্মান দে। এভাবে অবহেলা করিস না, পরে হারিয়ে ফেলবি। তোর মা মানে সিতুজা আন্টিও সেদিন বলছিল তুই নাকি মেয়েটাকে বড্ড অবহেলা করিস। দেখ, আমাদের সবারই অতীত আছে, তাই সেটা ট্রমার জের ধরে বর্তমান নষ্ট করার কোনো মানে নেই। ব্যাস, কথা শেষ হওয়ার আগে ওপাশ থেকে লাইন কেটে যায়। কেটে দিয়েছে ওয়াসেস। তো সে বিরক্তি নিয়ে ফোনটা কান থেকে নামাতেই রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। দরজার কাছে শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে নাজাম। তৌসির এতক্ষণ তামিল ভাষায় কথা বলছিল। নাজা তামিল ভাষা বোঝে না ঠিকই, কিন্তু তৌসিরের হাবভাব দেখে সে আজ একটা বিষয় নিশ্চিত হয়েছে যে এই বাড়ির আসল পরিচয় খুঁজতে তাকে পাঠানো হয়েছে। সে আর কেউ না, সে তৌসিরই, যদিও পুরোপুরি সুনিশ্চিত সে এখনো হতে পারেনি। এদিকে তৌসিরের নিজের ওপর ভীষণ রাগ লাগছে। কোন দুঃখে সেখানে দাঁড়িয়ে তামিল ভাষায় কথা বলতে গেল। নাজার এসব শোনা মানে গলায় নতুন একটা উটকো ঝামেলা ঝুলিয়ে দেওয়া। তৌসির ধীর পায়ে নাজার সামনে এসে দাঁড়ায়। নাজার সামনে মুখ তুলে তৌসিরের চোখে দৃষ্টি স্থাপন করে, তাকে সরাসরি প্রশ্ন করে, আপনি তামিল ভাষায় কার সঙ্গে কথা বলছিলেন? প্রশ্নের উত্তর শুনে তৌসিরের চল শক্ত হয়ে যায়। রাগটা চেপে রেখে এক পলক নাচার দিকে তাকিয়ে কটাক্ষ সুরে বলে, কেন? তুমি যাই না কি করবা? বাপসাসার কাছে খবর পৌঁছাইবা? নাচা দৃষ্টি একটুও সরে না, শান্ত গলায় জবাব দেয়, পৌঁছাবো কি না পৌঁছাবো সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি যখন মেনে নিয়েছি তখন আপনার সাথে এসব করতে যাব কেন? একটু থেমে আচমকা নাচা কথাটা বলে, তৌসির, আপনি এই পরিবারের সন্তান নন, তাই না? তৌসিরের এই প্রশ্নে যেন বুকে তীর বিঁধল। রাগটা মাত্রাতিরিক্ত ছড়িয়ে গেল। ও নিজের রাগ কে সামলে নাচার পাশ কাটিয়ে যেতে যেতে বিরক্তি নিয়ে বলল, আমি এই টুটটুট জাতির কথাবার্তা বলতে আগ্রহী নই। আশা করি তুমি এই একই কথা দ্বিতীয়বার রিপিট করবা না। নাজা বেশ ভনিতা করলো। তৌসির যখন বলতে চাইছে না তখন জোর করার কোনো মানেই হয় না। সেও জোর করবে না বলে ঠিক করলো। সে একটু বেশি অধিকার খাটিয়ে ফেলছে। আমার এই বোকামি অধিকার খাটানোগুলো মানায় না। আমার এই বোকামিগুলোর জন্য আমি দুঃখিত। তৌসিরের বুকে ছুরির মতো লাগলো। এই কথাগুলো যেন যথেষ্ট ছিল তার বুকে ছুরি চালানোর জন্য। নাচে এমন ভাবে কথা বলল, কথার লেশ গিয়ে বুঝিয়ে দিল তৌসিরের ওপর তার কোনো অধিকার নেই। একই সময় একই কথায় যা বলে সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কলিজা ছিন্ন করে এই তালুকদারের মাইয়া। তৌসির থমকে দাঁড়ালো, পেছনে ফিরে এক ভুরু উঁচিয়ে তাকায় নাজার দিকে। সবসময় কি কথা এমন জায়গার মতো দাগ কাইটা দিতে জানো নাকি? আমি একটা বিষয়ে কথা মানা করতে বলছি, তুমি সোজা হিসাব মিলিয়ে নিলা যে আমরা ওর কোনো অধিকার নেই? নাজা তিক্ত হাসে, বাতিন, আমি এমনিতেই হয়তো একটু বেশি বুঝে ফেলেছি। তা নির্বাচনের কি খবর? ভোট কেমন পড়ছে? তৌসির দীর্ঘশ্বাস ছেলে, এই তো ভালোই। আমার বাবা চাচার খবর কি? ওনার বক্স কেমন পড়েছে? নাচার বড় চাচা ও তন্ময় চাচার প্রতিনিধি হয়ে এই নির্বাচনে দাঁড়িয়েছে। তৌসির কটাক্ষ গলায় বলে, খেয়াল করি নাই। আমরা আমাদের নিয়েই ব্যস্ত। পাশ করবো কিনা এই টেনশনে বাঁচি না, আবার তোমার বাপ চাচা। নাচা টিটকিরি মেরে বলে ওঠে, টেনশনের কি আছে? জিতবেন তো আপনারাই। না জিতলে চুরি ডাকাতি কারচুপি করে এগিয়ে যাবেন, সমস্যা কোথায়? এসব নিয়ে টেনশন করেন? বাহ! অপমানটা গালে লাগে যেন। তৌসিরের ধমকি সুরে বলে ওঠে, তোমার এই একটা টুটুট মার্কা কথা তুমি সামলায়, বুঝছো? নয়তো সিরা রাইতা শুকাইতে দিমু, টেরও পাইবা না। তৌসিরের বাজেভাবে বলা কথাতে নাজা দমে যাওয়ার পাত্রী নয়। একরাশ ক্ষোভ নিয়ে উগরে গিয়ে সে বলে, চোরের দল, বেজ্জতের দল, বিহার দল, চাঁদাবাজের দল, এই বদনাম ঘাড়ে নিয়ে এত বড় বড় কথা বলতে লজ্জা করে কি না? কিভাবে বলেন, কষ্ট হয় না? তৌসিরও কম কিসের। সেও এক পা করে এগিয়ে নাচার দিকে একদম নাচার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার চাঁদাবাজ হলে তোর বাপ চাচারা হলো হালিয়াবাদ, বুঝলিল টুট? রাগে গা চলে আসে নাজার। তৌসিরকে দূরে সরানোর জন্য ওর দু কাঁধে ধাক্কা দিয়ে, টেন্ডারবাজের দল, বেজ্জতের দল, শোন বলছি, ছবেন না আমায়।
তৌসির সরে না গিয়ে বরং নিজের দুহাত নাজার কোমরে দিয়ে শক্তভাবে পেঁচিয়ে নেয়। হাসতে হাসতে বলে, রাগ করলে কি একটা বুলি ছাড়া আর কিছু বের হয় না? দু একটা গালি দে, আর কিছু পারিস না? শুধু ছোবের নামায় বলে বকিস। নাজা মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলে, হয়েছে এবার ছাড়ুন, ছোট চাচা ডেকে গেছেন, আপনি ফোনে ছিলেন তখন নিচে। তৌসিরের গলায় দুষ্টুমি, কই তুরি, একটু উষ্টু ছুঁয়ে দিই না, খেতে হবে না একটা মাত্র, বেশি না। নাজা হাল ছেড়ে দিয়ে অস্ফুট গলায় বলে, আচ্ছা। সম্মতিটুকু শুরু শুরু করেই যেন তৌসির আরো কিছুটা বেপরোয়া হয়। নাজার গরমকালে নিজের মুখ গুজে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তৌসিরের শরীরে সে নিবর তীব্রতা নাজার ভেতরটা কাঁপিয়ে তোলে। অবচেতন ভাবে সে নাজার চওড়া কাঁধে হাত রাখে, শক্ত আঙ্গুলের মুঠো খামচে ধরে শার্টের কলারটা, তারপর নিচে সরে ফিসফিস করে বলে, তৌসিন সরুন, নিচে রাখছে আপনাকে। তৌসির আলতো হাতে নাজার অবিন্যস্ত চুলে স্নিগ্ধ ভারী গলায় বলে, গেলাম, ফিরতে রাত হবে। আচ্ছা। ছোট একটা শব্দে সম্মতি জানায় নাজা। তৌসির ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নীরবতা ভেঙে বেজে ওঠে নাজার ফোন। স্ক্রিনে চলচল করছে নমির নাম। কলটা দেখা মাত্রই নাজার বিন্দুমাত্র ইচ্ছে নেই আর। তবু একরাশ বিরক্তি নিয়ে সে ধীর পেয়ে গেল ফোনের দিকে। বিছানা থেকে ফোনটা তুলে কানে ধরতে ওপার থেকে নমির কণ্ঠস্বর ভেসে এলো, কেমন আছিস? নাজা ঠোঁটের কোণে এক চিলতে প্রাণ বন্ধ করে হাসি টেনে আনে, বেশ উচ্চারিত সাবলীল গলায় বলে, জি আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো? ওপাশ থেকে নমি রীতিমতো হতবাক। আগে ফোন করতে নাজা কান্নাকাটি জড়িয়ে দিত, নয়তো অভিমানী গলায় হাজারটা অনুযোগ করত, কিন্তু তার কণ্ঠে এ কেমন সুর। নমি নিজেকে সামলে তীক্ষ্ণ হিসাবি গলায় জানতে চায়, কোনো আপডেট পেলি? তামিল থেকে কে এসেছে? জানতে পেরেছিস? সময় কিন্তু খুব কম, যদি না পারিস ওরা কি করবে তা তো জানোসই। নাজা মুহূর্তকাল একেবারে চুপ, তারপর ধীরে অথচ নরম গলায় বলে, না আমি জানতে পারিনি, আর হয়তো পারবো না, এসব আমার দ্বারা সম্ভব না। কথাটা শুনে নাওমি যেন রাগে ফেটে পড়লো। কর্কশ গলায় হিসিস করে বলল, ডানা গজিয়েছে তোমার, সেই ডানা ছেটে দিতে হবে, তার জন্য তোমাকে ধরতেও হবে। তুমি সংসারে মন দিচ্ছ, মনে রেখো ওর সাথে কখনোই তোমার কোনো সংসার হবে না, না আমরা হতে দিব, না আমি। নাচা চল শক্ত হলো, দাঁতে দাঁত চেপে স্পষ্টভাবে উচ্চারণ করো, যা করার করে নাও। আমি যখন বলেছি তৌসিলের সংসার করব, তার মানে করবই। সোজা কথা, এর মধ্যে কোনো প্যাচ নেই। আমি সংসার করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত, যা পারো করে নাও। কথাটা ছুড়ে দিয়ে খট করে লাইন কেটে দেয় সে। অথচ তৌসির আসলে নিচতলায় যায়নি। দরজা পেরোনোর সময় ফোনটা রিংটোন শুনে সে দরজার আড়ালে দাঁড়িয়ে, তার বুকে একটা চাপা শীতল ভয়। নাজা হয়তো তামিলনাড়ুর সেই গোপন কথাটা আজ ফাঁস করে দেবে, কিন্তু না, নাজা কিছু বলেনি। নাজা সত্যিই নিজেকে বদলে ফেলেছে। সে মন থেকে তৌসিরের সাথে জীবনটা কাটাতে চায়, এই সংসারটা আপন করে নিতে চায়। দরজার পাশে দাঁড়িয়ে তৌসিরের ভেতরে এক অদ্ভুত অচেনা আনন্দ প্রবৃত্ত হলো। এই প্রাপ্তির গভীরতা এমন, যেন অসাধন না করলে কেউ তা উপলব্ধি করতে পারবে না। তৌসির আজ খুব করে আত্মহারা, দিশেহারা। তৌসিরের ফোনটা কেটে দিয়ে এক মহা অশান্তিতে ভুগছে। অশেষ তৌসিরের বলা শেষ কথাগুলো তিক্ত তীরের মতো অশেষের মগজে ঘুরপাক খাচ্ছে। এত অবহেলা করিস না, পরে হারাই ফেলবি। কথাটা বাতাসের ঝাপটার মতো বারবার ফিরে আসছে, আর রহস্যে মনে করে দিচ্ছে, অপরাধ বোধে বিদ্ধ করছে। অবহেলা করার অনুযোগ কি তবে সত্যি অনুভব করছে, নাকি তৃষ্ণাকে হারানোর ভয়টা তার রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে, কে জানে। ওয়াসিস কারখানায় দাঁড়িয়ে আছে, তার কারখানায় প্রাপ্ত তপ্ত পরিবেশে বড় এক অস্ত্রে চালানোর প্রস্তুতি চলছে। গুজরাট থেকে করাচি যাবে এই মরণাস্ত্রের স্তূপ। ওয়াসিস নিজের কাজগুলো তদারকি করছিল, কিন্তু আজ আর সেই চিরচেনা মনোযোগ তার নেই, হারিয়ে গেছে। অবচেতন মনটা বারবার ছুঁয়ে যাচ্ছে বাড়ির দিকে, তৃষ্ণার কাছে। মনের এক কোণে জেদ, অন্য কোণে তৃষ্ণার ওই মায়ামাখা মুখটা। এই আলাদা এক টান। ওয়াহিস বুঝতে পারে না কি করবে সে, কি হয়ে গেল তার এই ছোট্ট জীবনে হঠাৎ করেই। সে আর থাকতে পারে না, তার নিজেকে নিজে যাওয়ার জন্য বর্ডার অবধি, কিন্তু অর্ডারটা রেডি করে নিজের কাঁধে দায়িত্ব সঁপে নিয়ে
সে একরকম পালিয়ে চলে যায় বাড়িতে, সেফ একটাবার তৃষ্ণাকে চোখে দেখার জন্য সামনে থেকে। বাড়িতে এসে গৃহে প্রবেশ করে তৃষ্ণাকে দেখা পায় না। তৃষ্ণা তো সচরাচর রান্নাঘরের দেওয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে অভ্যস্ত। অসিস রান্নাঘরে তো কোথাও নেই। সে সময়তে এক অদৃশ্য ছায়া হয়ে গেল। ওয়াসেস প্রয়োজনীয় সব গুছিয়ে নিয়ে তৃষ্ণা উধাও হয়ে যায় নিঃশব্দে। শরীরে ঘাম চটচটে হয়ে গেছে, সাথে মগজের ভেতরে তৌসিরের বলা কথাটার স্বস্তি স্বরূপ গরম লুঙ্গি আর তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে ঠান্ডা পানি নিচে দাঁড়ায় ওয়াসেস। শরীরে শান্তি দিতে ক্লান্তি দূর হয়ে মনের অস্থিরতা কোনো মতো শান্ত হলো না। যতক্ষণ না ওই মুখটা দেখলো ততক্ষণ এই জ্বালা মিটবে না। গোসল সেরে ভেজা চুলে ঘরে ঢুকতে ওয়াসেসের চোখ পড়ে অভাবনীয় তৃষ্ণা। তৃষা ছোপায় বসে আছে, সচরাচর যা হওয়ার কথা না, আজ তাই হয়েছে। তৃষ্ণা তাকে ঘরে রেখে সোফায় বসে আছে, মানে এখনো সে অসেসের উপস্থিতি টের পায়নি। অসেস এক নজর তার দিকে তাকায়। তৃষ্ণার চোখ দুটো কেমন ঘোলাটে, ভেজা ভেজা লাগছে, ঠোঁট দুটো শুকনো কাঠ হয়ে আছে। তৃষ্ণার চেহারা এমন ফ্যাকাশে ভাব দেখা যাচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে অসেস কোনো কারণে এক ঝড়ের কবলে পড়া ক্লান্ত পাখি। তৃষ্ণা ঠিক মতো সোজা হয়ে বসে থাকার শক্তিটুকু পাচ্ছিল না। শরীরের ভেতরে আগুনের চুল্লি জ্বরে পড়ে যাচ্ছে, সে সাথে অসহ্য বমি ভাব আর পেটের ভেতর অদ্ভুত মুচড়ানি। মাথাটা ঝিম ধরে আছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে আছে। কিন্তু অসেসের উপস্থিতি টের পেতে সে সবটুকু জড়তা থেকে অসুস্থতা একপাশে ঠেলে একালায় ফুটে দাঁড়ায়। শরীরটা টলমল করছে, নিজেকে সামলে নেয়। অপরাধ বোধে মেশানো কণ্ঠে থমকে গিয়ে জিজ্ঞেস করে, আমি দেখিনি আপনি এসেছেন, ভাত আনবো? ওয়াসিস কোনো জবাব দেয় না, শুধু তার ওই ক্লান্ত আর অসুস্থ মুখটার দিকে অপলক তাকিয়ে ভেজা চুল মুছতে মুছতে ধীর পায়ে তৃষ্ণার দিকে এগিয়ে আসে ওয়াসিস। আর চোখে তাকিয়ে তীক্ষ্ণভাবে পরখ করে আচমকা প্রশ্ন ছুড়ে দেয়, ভাত তো খাবো, কিন্তু আগে বল তুই কি অসুস্থ? ওয়াসিসের মুখটা এমন উদ্বিগ্ন দেখে তৃষ্ণা আকাশ থেকে পড়ে যেন। ওয়াসিস তার অসুস্থতা নিয়ে ভাবছে, এটাও কি সম্ভব? বিষময় লুকিয়ে মাথা নিচু করে আমতা আমতা করে জবাব দেয়, না, একটু মাথা ধরেছিল, আমি ভাত নিয়ে আসছি, আপনি বসুন। কথাটুকু শেষ করে দরজা দিকে পা বাড়ায় তৃষ্ণা, কিন্তু তার শরীরটা আজ বসে নেই। জ্বরের ঘরে একটা জীর্ণশীর্ণ টুলের সাথে থরথর করে কাঁপছে তার অবয়ব, মাথাটা পাথরের মতো ভারী হয়ে আছে। শুধু মনের জোরে অবচেতন মস্তিষ্ক সে পা ফেলছে। চারপাশের পৃথিবীটা ক্রমশ ঘোলাটে হয়ে আসছে, চোখের সামনে গাঢ় অন্ধকারের পর্দা নেমে আসছে। শৈলে আর এক কদম ফেলার অনুমতি দিতে পারছে না। হঠাৎই ভারসাম্য হারিয়ে সজোরে দরজার কোঠরে কাছে লুটিয়ে পড়েছে তৃষ্ণা। শুধু মনের ছেড়ে অবচেতন ভাবে মস্তিষ্ক তাকিতে পা ফেলায় সে। চারপাশে পৃথিবীটা আক্রোশে ঘোলাটে হয়ে আসে, চোখের সামনে গাঢ় হতে থাকে আক্রোশ। চোখের সামনে গাঢ় অন্ধকার পর্দা নেমে আসে, শৈলের এক কদম ফেলার মতো অনুমতি দিচ্ছে না তাকে। হঠাৎই ভারসাম্য হারিয়ে সজোরে দরজার চৌখারের কাছে লুটিয়ে পড়ে তৃষ্ণা। চোখের সামনে দৃশ্যটা দেখে অসিসের বুকটা ভেতর থেকে ছেদ করে ওঠে। হন্তদন্ত হয়ে ছুটে যায় তৃষ্ণার কাছে। মেঝেতে পড়ে থাকা তৃষ্ণাকে এখনো প্রাণপণ চেষ্টা করছে দুহাত ভরে উঠে দাঁড়ানোর, কিন্তু দুর্বল শরীরটা বারবার হার মানছে। অহেস দ্রুত পায়ে হেঁটে ওর মুখোমুখি হাঁটু গেড়ে বসে। আতঙ্কের রাজ্যে পা দেয় সে। তার একটাই ভয়, এমন অদ্ভুত আচরণের জন্য মনে পড়ে যাওয়া অপরাধ বোধে ওয়াসেস হয়তো এখন তাকে প্রচন্ড মারবে। ভয়ে তার চোখ বুজে আসে, চুল গুটিয়ে আসে। ওয়াসেস অস্থির হয়ে তৃষ্ণার গালের মৃদু চাপু দিতে দিতে বলে, এই কি হয়েছে তোর? কথা বল, কি হয়েছে? কথা বলতে বলতে তৃষ্ণার কপালে আর গলায় হাত ছুঁয়ে দেয় অসেস। তার পরক্ষণে ছ্যাঁকা খেয়ে হাত সরিয়ে নেয়, জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। তৃষ্ণার অসেস গলায় হাত রাখে, আবারও আরেক গালে ব্যাকুল কণ্ঠে বলে, পাগল জানোয়ার ভ্যাঁ একটা, শালি তুই তো বললি তোর শুধু মাথা ঘোরাচ্ছে, কিন্তু তোর শরীর তো জ্বরে খা খা করছে, আমাকে আগে বলিসনি কেন? তৃষ্ণা এক ঘোরের মাঝে, জ্বরের ঘোরে তার কণ্ঠ শোনা যায় একদম নিস্তেজ, কিন্তু তাকে লুকিয়ে থাকে পাহাড় সম অভিমান আর ক্ষোভ। আমি তো চাই আমি মরে যাই, তাহলে আপনাকে বলে কি দরকার?
আমি মরে গেলে তো আপনি এতে আরো খুশি হতেন। কথাটা শেষ করতে সে আর কিছু বলতে যায়, কিন্তু তার আগে আগের এক অকল্পনীয় ঘটনা ঘটে যায়। পেটের ভেতরের সবটুকু উতলে আসে। কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ওয়াসিসের বুকের উপর একগাল বমি করে দেয় তৃষ্ণা। এক নাগাড়ে পিচ্ছিল দুর্গন্ধযুক্ত বমি ওয়াসিসের শার্ট পুরোপুরি ভিজে একাকার হয়ে যায়। হাঁপিয়ে ওঠে তৃষ্ণা। বমি করার পর তার প্রথম অনুভূতি ক্লান্ত নয়, বরং এক ভয়ঙ্কর আতঙ্ক। ভয়ে ভয়ে সে কুঁকড়ে ওঠে। এই ভুলের জন্য অহিস্তাকে মেরেই ফেলবে। থরথর করে কাঁপতে থাকে। কাঁপা ভাঙা গলায় উচ্চারণ করে, আমি ইচ্ছে করে করিনি। আমাকে মাফ করে দিন। আমাকে মারবেন না। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। কিন্তু আশ্চর্য বিষয়, ওয়াসিসের ভেতরে কোনো ক্রোধ জন্মায়নি। বমি দুর্গন্ধ তার গা ঘিন ঘিন করেনি কথা, কিন্তু সে বিন্দুমাত্র বিরক্ত অনুভবও করেনি। বরং আলতো হাতে তৃষ্ণার দুবাহু চেপে ধরে রাখি সে। তৃষ্ণার এই কুকড়ে যাওয়া ভয় পাওয়ার রূপটা দেখে ওয়াসিসের বুকের ভেতরটা যন্ত্রণায় তিত্তির করে কাঁপতে থাকে। মনে হচ্ছে মনে হয় তার কলিজা খুবলে নিচ্ছে। সে অত্যন্ত মোলায়েম স্বরে তৃষ্ণাকে শান্ত করার চেষ্টা করে। এভাবে বলিস না, আমি মারবো না তোকে। কি হয়েছে তোর? এবার বমি করছিস কেন? কি হয়েছে? এই তৃষ্ণা, বল আমাকে। তৃষ্ণা আর কোনো কিছুর হুঁশ নেই বলার। শরীর কষ্ট আর জমে রাখা মানসিক শান্তি যেন বেহুশের অবস্থা। তার প্রান্তের চোখ যে অঝরে পানি পড়ছে। কান্নায় ভেঙে পড়ে সে। উঠে দেখুন না, এই তো অসুস্থ হলাম, তাও তো মরছি না। আমি মরবো না। আচ্ছা, আমার কি মৃত্যু হবে না? আমি কি মারা যাবো না? কি এতটা খারাপ যে রব আমাকেও ঘৃণা করে, নিজের কাছে টেনে নিচ্ছে না? আপনার কাছে তো পিস্তল আছে ওয়াসিস, আমাকে মেরে ফেলুন ওইটা দিয়ে। আমি এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না। যে পৃথিবীতে আমার কেউ নেই, সেখানে আমি থেকে কি করব? আর কত অবহেলা অবজ্ঞা সহ্য করব? আর কত হলে নিস্তার পাবো আমি? বলুন আমায়, বলুন। আমি জানতে চাই। কথাগুলো বলতে বলতেই হু হু করে কেঁদে ওঠে তৃষ্ণা। কথার এক প্রান্তে সম্পূর্ণ বেহুশ হয়ে যায় সে। তার এই হৃদয় বিদারক আক্ষেপ শুনে অহেজের বুকটা কেঁপে ওঠে। সবকিছু এলোমেলো হয়ে যায় ওয়াসিসের। একটা মানুষ কতটা যন্ত্রণায় দগ্ধ হলে এতটা তীব্র আফসোস নিয়ে মৃত্যুবরণের কামনা করতে পারে, ওয়াসিস বুঝে উঠতে পারে। কিন্তু এই করুণ পরিণতির জন্য তো সে নিজে দায়ী। দিনের পর দিন তার করা নিষ্ঠুর অত্যাচার, তার আচরণে তৃষ্ণার এমন কথা বলতে বাধ্য করেছে। এই কেমন কথা বলা একেবারেই বেমানান নয়। চরম ঘোর লাগিয়ে থাকা তৃষ্ণা আলতো হাতে মেঝেতে শুয়ে দেয় তৌসি। দ্রুত পায়ে গায়ের বমি মাখা শার্টটা খুলে এগিয়ে আসে, কিন্তু শার্ট রেখে আবারও সে তৃষ্ণার দিকে ঘরে। আতঙ্কে ওয়াসিসের চোখের মনি স্থির হয়। তৃষ্ণার ফ্যাকাশে নাক মুখ দিয়ে অনবরত লাল রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। তার কোনো নিষ্প্রভ কোনো ঠোঁট জোড়া যেন ঘোরলো, ঘোর ঘোর বিড়বিড় করছে, একটাই কথা বলছে, মৃত্যু এসেছে, মৃত্যু এসেছে অবশেষে। সে এসেছে, আমার ডাক পড়েছে, আমি মুক্তি পেতে চললাম। মৃত্যু এসেছে, মৃত্যু এসেছে। চোখের সামনে দৃশ্যটা ওয়াসিসের মগজের যেন মুহূর্তেই অসর করে দেয়। কি সব হচ্ছে এসব? তৃষ্ণা ফেলে চোখে তাকাচ্ছে। ফ্যাকাশে নাক মুখ বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম রক্ত। কেন ঝরছে এই রক্ত? এত রক্ত, এত তাজা রক্ত একটা মানুষের শরীরে থাকে কি করে? অসিসের বুকে খোঁচা মেরে মনে হয় তীব্র এক যন্ত্রণায় চুরমার করা অনুভূতি। সে নিজেকে নিপুণভাবে হাত বুলিয়ে দেয়, তারপর পরক্ষণে তীক্ষ্ণ নখ বসিয়ে পুরো কলিজাটার শরীরটা ছিঁড়ে টেনে বের করতে আনতে ইচ্ছে হয়। ওয়াসিসের বুকের খাঁচাটায় মনে হয় তীব্র যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছে। অনুভূতি এমন যেন নিপুণ হাতে তার হৃৎপিণ্ড পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে, আর পরক্ষণে নখ বসিয়ে পুরো কলিজার শরীর থেকে ছিঁড়ে খুঁড়ে বের করে নিয়ে আসছে। হতবিম্বল ওয়াসিস কাঁপতে থাকে। দু হাতে তৃষ্ণা নিস্তেজ হয়ে যাওয়া দুবাহু জড়িয়ে ধরে। তৃষ্ণার শরীরে কেবল কাশির দমকে কেঁপে ওঠে। প্রতিবারই কাশির সাথে মুখ থেকে গলগল করে বেরিয়ে আসে রক্ত। তাজা রক্তে ভাসিয়ে দিচ্ছে ওয়াসিসের হাত। যন্ত্রণায় ছটফট করতে করতে সে গোলাটে মৃতপ্রায় চোখ দুটো তাকিয়ে আছে ওয়াসিসের দিকে।
এই মুহূর্ত, এই মুমূর্ষ অবস্থায় অতি কষ্ট, কাঁপা কাঁপা কণ্ঠ ঠোঁটে চেয়ে বসে আছে। আপনি তো আমার মৃত্যু চেয়েছিলেন, তাই না? এবার আপনি খুশি তো? এই দেখুন আমি মরে যাচ্ছি, আমার মৃত্যু এসে গেছে। কথাগুলো বলে সে আবারও কাশতে থাকে। কাশির ফাঁকে হাঁপাতে হাঁপাতে অসীম একান্ত গলায় বলে, এই নিষ্ঠুর পৃথিবী আমায় শুধু অবহেলার অবজ্ঞা দিয়েছে। তাই আজ এক আকাশ অভিমান নিয়ে, এক বুক অভিযোগ নিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে। কথাটা শেষ হতেই তৃষ্ণার চোখের পাতাগুলো ধীরে ধীরে বুঝে আসে। পৃথিবীর সমস্ত কোলাহল ছাপিয়ে চিরতরে মৃত্যুর শীতল শান্ত কোলে ঢলে পড়ে। কিছু বলায়, এমনকি কিছু বোঝে ওঠার আগে অশেষের চারপাশের পৃথিবীটা যেন তছনছ হয়ে যায়। সে ঠিক পাথরের মতো স্থির হয়ে বসে, মুখ দিয়ে টু শব্দ বেরোয় না। বলার মতো কোনো ভাষা আজ যেন তার নেই। অবশিষ্ট সে ছোট্টবেলায় অত্যন্ত নৃশংসভাবে নিজেকে, পুরো পরিবারকে হারিয়েছে। সে ভয়াবহ শোক, সে রক্তপাত তাকে তিলে তিলে এরকম পশুর মতো অনুভূতিহীন বানিয়েছে, নিষ্ঠুর করে তুলেছে। আর আজ তার চোখের সামনে হারিয়ে যাচ্ছে তৃষ্ণা। তৃষ্ণাকে সে ভালোবাসে না, একটুও না। তবুও কেন জানি আজ বুকের ভেতরটা খাকা করছে। কেন জানি মনে হচ্ছে তার বেঁচে থাকার চারটা বুঝিয়ে আবারও থেমে গেল। তৃষ্ণা তাকে আক্ষরিক অর্থে আজীবনের জন্যই ভয়ঙ্কর তৃষ্ণার বাইরে ভাসিয়ে দিয়ে চলে যায়। অশেষ নিয়তি যেন বরাবরই তার কাছে থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকে। কেবল বুক চেরা শূন্যতা যেন তার একমাত্র পাওনা। স্তব্ধতা যে জমাট ঘোলাটে কাটতে অশেষের পুরুষত্ব এক অসীম হাহাকারে আশ্রে পড়ে। সে তীব্রভাবে অনুভব করে তৃষ্ণা নেই। তার বুকের পাশে পড়ে থাকা এই নিথর শরীরটা। তৃষ্ণা নেই। শোকে জমাট বাঁধা পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বুক চিকিরে বেরিয়ে আসে আকাশভেদী আর্তনাদ আর বুক ফাটা কান্না। অশেষ চিৎকার করে ওঠে, তৃষ্ণা।